এত রাত্রিরে কোন গাড়িতে এলে গো? দাও দাও দাও, ওগুলো আমার হাতে দাও। বাবা, একখানা চিঠি না, পত্র না, ভেবেই মরছি আমি। সতুর আজ আবার 3 দিন জ্বর আর পেটের অসুখ। বুলুরও একটা ফোড়া হয়ে কষ্ট পাচ্ছে। ভাবছিলাম আমি আজকালের মধ্যেই একখানা পত্তর দেব। তার উপরে চারিদিকে যা জল, হাট বাজার করে এনে দেবার লোক পাচ্ছি নে। এই জল পেরিয়ে কে আমার জন্য চিলেমারি থেকে জিনিস কিনে এনে দেবে? এলে আমি বাঁচলাম। কি আদান্তরে যে পড়েছি! তার উপরে এদিকে হাতে। ও বলু, কি বলছে শোনো। এই যে যাই, চেঁচিও না, কে এসেছে দেখ। এ মানে, তোমার শরীর ভালো আছে তো? এই এতে আপেল আর নাশপাতি আছে। সতুকে বলুকে দাও, খুকিকে দাও এই লেমন জুস, কলা আর কমলা লেবু। খুকি ভালো আছে তো? চলো চলো ঘরে যায়। দাঁড়াও দাঁড়াও, একটু আলোটা জ্বালি। ঘরে অন্ধকার, সামনেই সব শুয়ে আছে, মারিয়ে চটকে দেবে তো। কুসুমকলের ব্যাক স্টেজে আজ পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প শান্তিরাম। গল্প পাঠে আমি সহেলি। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প শান্তিরাম, লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যার কিছু আগে একখানা ট্রেন ছাড়ে। রাত 9:30 আন্দাজ সেখানা দেশের স্টেশনে পৌঁছায়। শান্তিরাম ওই ট্রেনেই বাড়ি যাওয়া ঠিক করিল। কলে জল আসিয়াছে, ঝরঝর শব্দে চৌবাচ্চায় পড়িতেছে। চৌবাচ্চাটা মাঝারি, ক্রমশ পুড়িয়া আসিল বলিয়া। ভাদ্র মাসে পচা ঘুমট। স্নান করিয়া লওয়া ভালো, কাপড় ভিজাইয়া দরকার নেই। গামছা পরিয়া শান্তিরাম অনেকক্ষণ ধরিয়া স্নান করিল। এখনো ঝাড়ুদার আসে নাই। এবেলা ওবেলার উচ্ছিষ্ট ভাত, শাকের চিবানো ডাঁটা, মাছের কাঁটা ঝাঁঝরি ট্রেনের মুখে পুড়িয়া জলের স্রোত আটকাইয়াছে। দেখিলে গা কেমন করে। কি নোংরা! কিন্তু এই নোংরা আস্তাকুড়ির মধ্যে আজ 7 মাস বাস করিয়া পয়সা হইল কই? সে সব সহ্য করিতে পারিত যদি হোটেলটা হইতে কিছু পয়সা আসিত। ভূপেনবাবু আপিস হইতে ফিরিয়া রান্নাঘরের পাশের ছোট্ট ঘরের চাবি খুলিল। ঘরটার সামনে চালের বস্তা, ডালের বস্তা, বেগুন পটলের ধামা, শুকনা বিলাতি কুমড়া, আধনাগরে আখের গুড়, একটা ছোট্ট 2.5 টিনের অর্ধেক ভর্তি সরিষার তৈল। বাজে হোটেলের মতো যা তা তেল এখানে ব্যবহার করা হয় না। রামগোপাল মিলের মোহন মার্কা খাঁটি সরিষার তৈল, কিন্তু এতেও হোটেল চলিল না। ভূপেনবাবু কলতলায় হাত পা ধুইতে আসিল। কাঁধে গামছা, পায়ে খড়ম। চটির দাম বেশি, বেচারি 25টা টাকা মাহিনা পায়। ট্রাম কোম্পানির আপিসে কাজ করে। ঘরের ভাড়া দেয় 4.5 টাকা। পাইলস হোটেল এটা। তবুও ভূপেনবাবুর সঙ্গে মাসিক বন্দোবস্ত আছে, ঘর ভাড়া বাদে 11 টাকা। ভূপেনবাবু বলিল, শান্তিরাম বাবু, আপনি নাকি আজ চললেন? না গিয়ে কি করি বলুন? এতদিন তো বেয়েছে দেখলাম, কিছুই যখন হলো না তখন থেকে লাভ কি? খাবই বা কি? কেন, আপনাকে এটা রাখবে না? আমার পোষাবে না। আমি ছিলাম গিয়ে হোটেলের মালিক, আর এখন ওদের তাঁবে আমাকে 7 টাকা মাইনে আর খোরাকিতে খাটতে হবে। আর ওই যে নিধিরাম বাবু, উফ, এমন মানুষ যদি দুটি! বললাম আর 25টা টাকা বেশি দাও গিয়ে। দিনার তাই না হয় হোটেলে বিক্রি হচ্ছে, তা বলে আমায় ফাঁকি দিয়ে তোমাদের ভালো হবে? হোক, ভগবান মাথার উপর আছেন, তিনিই দেখবেন। কারেই না হয় পড়েছি মশায়, চিরকাল এমন দিন থাকবে না, তাও বলে দিচ্ছি। বাড়িতেই এখন থাকবেন? দেখি কি হয়। পয়সা যা পেলাম হোটেল বিক্রি করে,
তা গেল পাওনাদারদের দেনার পেছনে। মিথ্যে বলবো কেন ভূপেনবাবু, আপনি আমার ছোট ভাইয়ের মতো। 7টি টাকার রেল ভাড়া এই নিয়ে দেশে যাচ্ছি, তাতে আর কদিন চলবে সেখানে। হঠাৎ শান্তিরামের মনে পড়িয়া গেল ধারে হোটেলের জন্য কড়া ও বালতি কিনিয়াছিল আভা স্ট্রিটের গিরীন্দ্র কুণ্ডুর দোকান হইতে। হোটেল বিক্রি হইয়া যাইতেছে শুনিয়া তাহারা আজ কয়দিন জোর তাগাদা চালাইতেছে। খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না। তাহাদের বিল সরকারকে আজ সন্ধ্যার সময় আসিতে বলা হইয়াছে। আসলেই 4 টাকা কয়েক আনা তাহাদের দেনা শোধ করিতে যাইবে। তবে বাড়ি যাইবে কি শুধু হাতে? পুঁজি তো 7টি টাকা। কাজের কথা নয়, তাহার আগেই বাহির হইয়া পড়িতে হইবে। শিয়ালদহ স্টেশনে গিয়ে গাড়ির জন্য বসিয়া থাকা ভালো। 1.5 ঘন্টা হোটেলে অপেক্ষা করিবার দ্বন্দ্বস্বরূপ 4 টাকা কয়েক আনা দিতে সে রাজি নয়। নিজের ঘরটিতে ঢুকিয়া সে একখানা ময়লা কাপড় পাতিয়া 2-3 খানা আধময়লা কাপড় ও জামা, কাঁসার গেলাসটা, পুরনো একজোড়া জুতা, একজোড়া খড়ম পাটি, একখানা পুটুলি বাঁধিয়া রইল। না, এখানে কোনো জিনিস খুলিয়া গিয়া লাভ নাই। বাড়িতে লইয়া গেলে গৃহস্থ সংসারে কত কাজে লাগিতে পারে। ছোট্ট টিনের সুটকেসটার মধ্যে ধোপার বাড়ি হইতে সদ্য আনা 2খানি ধুতি এবং একটা ছিটের কাপড়ের পাঞ্জাবি পুড়িয়া নিজের গায়ের ময়লা শার্টটা পরিতেছে। রেলে যাইবার সময় ফর্সা জামা গায়ে দিয়া লাভ কি? বিশেষত নিজের বাড়িতেই যখন যাইতেছে সে, কুটুম্ব বাড়ি তো নয়। এমন সময় বাহির হইতে কে ডাকিল, শান্তিরাম বাবু আছেন? কে? সেদিনকার সেই 8 টিন সর্ষের তেলের দামটা পাও না, কাল আসতে বলেছিলেন। কাল দুবার এসে দেখা পেলাম না। ও, তা কত বাকি? 1 টাকা 9.5 আনা। শান্তিরামে একবার ইচ্ছে হইল বলে, কাল এসো সকালবেলা। কিন্তু ভূপেনবাবু পাশের ঘরেই রহিয়াছে। ভূপেনবাবু জানে আজই হোটেল বিক্রি হইয়া গিয়াছে। সে শান্তিরাম আজই সন্ধ্যায় গাড়িতে দেশে চলিয়া যাইতেছে, আর এখন ফিরিবে না। এই অবস্থায় পাওনাদারকে কি বলিয়া মিথ্যে কথা বলা যায়? অগত্যা দিতে হইল। 7 টাকার ভিতর হইতে বাহির হইয়া গেল 1 টাকা 9.5 আনা। এ বেড়া আগুনের জাল হইতে বাহির হইতে পারিলে এখন সে বাঁচে, আবার কোন দিক হইতে কি আসিয়া পড়িবে কে জানে। চললেন তাহলে? আসি, নমস্কার, কিছু মনে করবেন না। বাড়ি গিয়ে চিঠি দেবেন কিরকম আছেন, কেমন তো? হ্যাঁ হ্যাঁ, দেব বই কি, দেব না আবার? বেশ লোক ভূপেনবাবু। ডান হাতে টিনের বিবর্ণ সুটকেসটা, বাম বগলে পুঁটুলি ও ছাতা লইয়া শান্তিরাম হোটেল হইতে বাহির হইয়া হাঁটিতে হাঁটিতে শিয়ালদার মোড়ে আসিয়া পৌঁছাইল। নাশপাতি নাশপাতি, ছেলেদের জন্য কিছু কিনিয়া লওয়া যাক। 2 পয়সা জোড়া? ডাকাত নাকি রে বাবা, 2 পয়সা জোড়া নাশপাতি কে কবে শুনিয়াছে? দিব্যি আপেলগুলি। কত দর? 4 পয়সা জোড়া কেন? পয়সা পয়সা না? ফলওয়ালা চটিয়া বলিল, বাবু কোন জমানা মে আপেল পয়সা পয়সা বিকা। অনেক দরদস্তর করিয়া শান্তিরাম ছোট ছোট নাশপাতি 2 পয়সা জোড়া দরে 6টি কিনিল। 4 পয়সার একজোড়া আপেলও কিনিল। পরিমল নস্য লইবে কিছু, দেশে ভালো নস্য পাওয়া যায় না। ফলওয়ালাকে পয়সা বাহির করিয়া দিতেছে, এমন সময় পিছন হইতে কে ডাকিল, এই যে শান্তিরাম দা, এই কি যাচ্ছ কোথায়, বাড়ি নাকি? শান্তিরাম পিছন ফিরিয়া চাহিয়া দেখিল তাহাদের দেশের সরোজ মুখুজ্জে। সরোজ এখানে কোনো মেসে থাকে, সপ্তাহে সপ্তাহে দেশে যায়, চাকুরি করে মার্চেন্ট অফিসে, 80-90 টাকা মাহিনা পায়। আর ভাই, বাড়ি চললাম, সব উঠিয়ে দিয়ে চললাম। কেন, তোমার সেই হোটেল? চালাতে পারলাম কই, চলতো ভালো। 5 ভূতে খেয়ে আর বাকি ফেলে ফেল মারিয়ে দিলে। এক এক পেটের কাছে 8 টাকা 10 টাকা বাকি। খেয়ে যাচ্ছে তো খেয়েই যাচ্ছে, উপর হাত করবার নামটি নেই। তাগাদা করতে গেলেই আজ দেব কাল দেব। এদিকে আমার পাওনাদারেরা, বাড়িওয়ালা কয়লাওয়ালা মুদি আমায় ছিঁড়ে খাচ্ছে। জোচ্চোরে জায়গা কলকাতা, এখানে কি ভদ্রলোক আছে?
কিন্তু শান্তিরাম দা, দেশে কতদিন যাওনি বলো তো? দেশের অবস্থা জানো? বাড়ি তো যাচ্ছ, বন্যেই সব ডুবে গিয়েছে। রসময়পুর থেকে নৌকোয় চড়বে আর একেবারে তোমাদের গায়ের বটতলায় গিয়ে উঠবে, কলু বাড়ির কাছে। চাল নেই, ধান নেই, সব ডুবেছে। জিনিসপত্রের দাম চড়া, লোকজনের ভয়ানক কষ্ট, কত বাড়িঘর পড়ে গিয়েছে। আর এই দুর্দিনে তুমি যাচ্ছ দেশে? এখন যেও না, আমি বলি। না গিয়ে কে করি? এখান থেকে পয়সা উপায়ের চেষ্টা করো। এখানে নানা পথ আছে, দেশে কিছু নেই এক ভিক্ষে ছাড়া, তাই বা দেবে কে? এখানে থেকে বাড়িতে পয়সা পাঠাও, তাদের উপকার হবে। শুধু হাতে বাড়িকে কি করবে? আচ্ছা আসি শান্তিরামদা, আসি। বন্যার খবর শান্তিরাম কিছু জানে না। বাড়ির চিঠি পায় নাই আজ 15-20 দিন। চিঠি না পাওয়ার কারণ সে জানে। 3 পয়সা দাম একখানা পোস্টকার্ডের। পাড়াগাঁয়ের লোক নিতান্ত দরকারি খবর দিবার না থাকিলে চিঠি বড় একটা দেয় না। বিশেষত তাহার সংসারের যা অবস্থা, 3টি পয়সা 3টি মোহর। ট্রেন ছাড়িল, বেলা একদম পড়িয়া আসিয়াছে। স্টেশনের সিগন্যালের লাল সবুজ আলো জ্বলিতেছে। গাড়িতে লোক বেশি নাই। শান্তিরাম এক্ষণে বসিয়া জানালার বাহিরে চাহিয়া মাঝে মাঝে বিড়ি টানিতে টানিতে ভাবিতে ভাবিতে চলিল। শরৎ যাহা বলিল তাহাতে বাড়ি যাইবার উৎসাহ তাহার কমিয়া গিয়াছে। সত্য বটে, সে 9-10 মাস বাড়ি যায় নাই। সে অগ্রহায়ণ মাসে বাড়ি হইতে বাহির হইয়াছিল। স্ত্রীর সে সম্বল পালা দোকাছা বিক্রয় করিয়া 200 টাকা লইয়া ব্যবসা করিতে আসিয়াছিল কলিকাতায়। 200 টাকার মধ্যে বাড়ি লইয়া ফিরিতেছে 5 টাকা 6.5 আনা। অবশ্য একল মাস কিছু কিছু খরচ পাঠাইয়াছিল বাড়িতে। কিন্তু গত আষাঢ় মাসের শেষ হইতে আর কিছুই দিতে পারে নাই। দেশে থাকিতে পয়সা উপার্জনের কোনো পথ সে বাকি রাখে নাই। লেখাপড়া তেমন জানে না বলিয়া চাকুরি জোটে নাই, নাই বা জুটিল চাকুরি। ব্যবসা করিয়া বড় লোক হওয়া যায়, চাকুরিতে নয়। গুড়ের ব্যবসা, কাঠ চালানির ব্যবসা, তরকারি চালানির ব্যবসা, এমনকি মাছ চালানি পর্যন্ত কিছুতেই কিছু হইল না। তাই স্ত্রীর বালাজোড়া লইয়া কলিকাতায় আসিয়াছিল কোনো একটা ব্যবসা করিতে। অনেকে পরামর্শ দিয়াছিল হোটেল খুলিতে। খারাপ কিছু চলে নাই, দুবেলা লোকজন খাইতেও ছিল মন্দ নয়। কিসে কি হইল ভগবান জানে। খরচে আয়ে আর কিছুতেই কুলায় না, এমন হইয়া দাঁড়াইতে লাগিল। বাড়ি ভাড়া বাকি পড়িয়া গেল 3 মাসের। বাড়িওয়ালা শাসাইল জিনিসপত্র আটকাইয়া ভাড়া আদায় করিবে। মুদির দেনা, কয়লাওয়ালার দেনা, তরকারিওয়ালার দেনা, মাছওয়ালার দেনা, দুধওয়ালার দেনা, ঠাকুরের মাহিনা বাকি, ঝিচাকরের মাহিনা বাকি। হোটেল চলে কি করিয়া? সর্বশান্ত হইতে হইল। সত্য সত্যই সর্বশান্ত। এতটুকু সোনার গুঁড়া নাই ঘরে, এই কটি টাকা মাত্র সম্বল। বাড়িতে পা দিলেই চৌকিদারি, ট্যাক্সের তাগাদা। সেখানেও মুদির দেনা, গোয়ালার দেনা, 10-15 টাকা না জমিয়া গিয়াছে। তাহার উপর দেশের অবস্থা যেরকম শোনা গেল, সবকিছু ডুবিয়া গিয়াছে। জিনিসপত্রের দাম চড়া, ধার মেলা দুষ্কর হইয়া উঠিবে এ বাজারে। স্ত্রীপুত্র হয়তো বা উপবাসে দিন কাটাইতেছে। নীরতা কত আশা করিয়া আছে, পূজার সময় স্বামী কলিকাতা হইতে সকলের জন্য নতুন কাপড় এবং টাকা করে লইয়া বাড়ি ফিরিবে। নীরতাকে একদিনের জন্য খুশি করিতে পারে নাই সে। বিবাহ করিয়া পর্যন্ত অভাব অভাব অভাব, আর ঘুচিল না কোনদিন। অদৃষ্ট, তাহার অদৃষ্ট না নীরতার অদৃষ্ট, দুজনেরই। দেশে স্টেশনে নামিয়া সহযাত্রীদের মুখে শুনিল পায়ে হাঁটিয়া গ্রামে পৌঁছানো যাইবে না। মাতৃগঞ্জের বড় বিল ভাসিয়া রাস্তার উপর এক কোমর জল। এত রাত্রে নৌকাই বা পাওয়া যায় কোথায়? চিলমারির নবীন কুলু তাহার মুদির দোকানের জন্য কলিকাতায় মাল কিনিতে গিয়াছিল। সে 3 গ্রস দেশলাই ও 2-3টি মিছরির কুঁদো লইয়া বড় বিপন্ন হইয়া পড়িয়াছে। এই যে দাদা ঠাকুর, কলকাতা থেকে এলেন বুঝি? এই গাড়িতে এলেন? কই দেখিনি তো। এখন কি করে যাই বলুন তো? একটা লোক নেই স্টেশনে। নৌকো থাকবার কথা বলা ছিল,
কই কাউকে তো দেখছি নে। আপনিও তো যাবেন, ওদিকে সব জলে জলময়। একজন কুলি তাহাতে জিনিসপত্র ঝাঁকাই করিয়া লইয়া যাইতে রাজি হইল। কুলিটার মুখে শোনা গেল, স্টেশন ছাড়াইয়া যে বড় মাঠ, কিছু দূর গেলে সেই মাঠের ধারে জেলেদের নৌকো ভাড়ার জন্য মজুত আছে। মাঠ জলে ভাসিয়া সমুদ্রের মতো দেখাইতেছে, শুধু বাবলা গাছ ও অন্যান্য গাছপালার খানিকটা করিয়া জাগা আছে মাত্র। শান্তিরাম অবাক হইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল, বলিল, হা নবীন, এরকম বন্যে তো আমাদের জ্ঞানে কখনো দেখিনি। এ কি হয়েছে? এই যে চেনা যায় না কিছু, গাঁয়ের মধ্যে জল ঢুকেছে নাকি? বাড়ি পৌঁছিতে রাত 11টা বাজিয়া গেল। সবাই ঘুমাইয়া পড়িয়াছে। শান্তিরাম ছোট ছেলের নাম ধরিয়া ডাকাডাকি করিতে নীরদা উঠিয়া তাড়াতাড়ি ঘরের দোর খুলিয়া বাহিরের রোয়াকে আসিল। রং ফর্সা, রোগা চেহারা, শান্তিরামের অপেক্ষা 7 বছরের ছোট, সুতরাং বয়স 32-33 হইয়াছে। মাথার চুল সামনের দিকে অনেক উঠিয়া গিয়াছে, মুখের লালিত্য অনেক দিন নষ্ট হইয়াছে। পরনে লালপাড় ময়লা শাড়ি, চুল বাঁধা বা পরন পরিচ্ছদের মধ্যে এতটুকু পরিপাট্য নাই। অতিরিক্ত পান দোক্তা খাইয়া দাঁতগুলি কালো। এত রাত্রিরে কোন গাড়িতে এলে গো? দাও দাও, ওগুলো আমার হাতে দাও। বাবা, একখানা চিঠি না পত্র না, ভেবেই মরছি। সতুরাজ আবার 3 দিন জ্বর আর পেটের অসুখ। বুলুরও একটা ফোড়া হয়ে কষ্ট পাচ্ছে। ভাবছিলাম আজকালের মধ্যেই একখানা পত্র দেব। তার উপরে চারিদিকে যা জল, হাট বাজার করে এনে দেওয়ার লোক পাচ্ছি নে। এই জল পেরিয়ে কে আমার জন্য চিলেমারি থেকে জিনিস কিনে এনে দেবে বলো তো? এলে বাঁচলাম, কি আতান্তরে যে পড়েছি। তার উপর এদিকে হাতে। ও বুলু, কি বলছে শোনো। এই যে যাই, চেঁচিও না, কে এসেছে দেখ। বলছি, তোমার শরীর ভালো আছে তো? এই এতে আপেল আর নাশপাতি আছে। সতুকে বুলুকে দাও, খুকিকে দাও এই লেবেন জুস, কলা আর কমলা লেবুর। খুকি ভালো আছে তো? চলো ঘরে। দাঁড়াও একটু, আলোটা জ্বালি, ঘরে অন্ধকার, সামনেই সব শুয়ে আছে, মারিয়ে চটকে দেবে তো। খানিক পরে শান্তিরাম সুস্থ হইয়া বসিয়া তামাক খাইতেছে। ছেলেমেয়েরা তাহাকে ঘিরিয়া বসিয়া কেহ আপেলের টুকরা, কেহ লেমন জুস খাইতেছে। নীরদা স্বামীর জন্য ভাত চড়াইতে গিয়াছে রান্নাঘরে। নীরদা নিশ্চয়ই ভাবিয়াছে সে না জানি কত টাকা লইয়াই ঘরে আসিয়াছে। নীরদাকে কিছু বলা যাইবে না এখন, না বলাই ভালো। মিথ্যা আশায় রাখিয়া লাভ কি? নীরদার মুখে আনন্দ ও উৎসাহ যেন ধরিতেছে না। কষ্ট হয় বলিতে। নীরদা, যা ভাবছ তা নয়। আমার হোটেল বিক্রি করে দিয়ে চলে এলো, সর্বসন্ত হতে হয়েছে। তোমার সে বালা গিয়েছে, তার টাকা গিয়েছে, 5 টাকা 6.5 আনা মাত্র হাতে অবশিষ্ট আছে। এ কথা বলিতে কষ্ট হয়। নীরদাকে কোন সুখটা দিয়েছে জীবনে সে? নীরদা ভাত চড়াইয়া দিয়া আবার ঘরের মধ্যে আসিল, বলিল, পুজোর আগে আবার যাবে বুঝি? তা এই যাবে আবার আসবে, মিছি মিছি পয়সা খরচ। একেবারে আর 2 দিন দেরি করে পুজো পর্যন্ত থেকে যাও। ওদের কাপড় চোপড় এনেছ নাকি? শান্তিনাম একবার ভাবিল, বলে, নীরদা, কিছু নেই, সব গিয়েছে। তোমার বালা জোড়াটাও সব উঠিয়ে দিয়ে এলাম। হাত একেবারে খালি। পুজোর কাপড় চোপড় তো দূরের কথা, তোমাদের খেতে দেব যে কোত্থেকে, তাই ভেবে। তবু আজ 8 মাস পরে বাড়ি আসিয়া তাহার কি ভালোই লাগিতেছিল। কলিকাতার হোটেল খুলিয়া থাকা সে এক অন্য ধরনের জীবন। এই কয় মাসে সে তাহা ভালো করিয়াই বুঝিয়াছে। কখনো সে ঘর ছাড়া হয় নাই। তাহার পক্ষে একা ওভাবে নির্বান্ধব স্থানে থাকা কি ভালো লাগে? এ তাহার নিজের বাড়ি, সকলে ওখানে আপন। এখানে নীরদা আছে, সতু, বুলু, খুকি, পিসিমা। পাশের বাড়িতে দুর্গাদাস কামার, নিতাই কামার, এরা সব তাহার আপন। নিতাই তাহার ছেলেবেলার বন্ধু, লেখাপড়া শিখে নাই, পৈতৃক বৃত্তি দা বাঁধানো, লাঙলের ফাল পুরানো অবলম্বন করিয়াছে।
তাহাতে সে যে কতদিন দেখে নাই। নিতাই কামারের দোকান ঘরে জামরুল তলায় ছায়ায় বসিয়া তামাক খাইতে খাইতে নিতাই এবং কামার দোকানের সমাগত লোকজনের সঙ্গে বেগুন কুমড়ার গল্প করিতে যে কি সুখ, তার তুলনায় হোটেল। কাল নিতাইয়ের সঙ্গে সকালেই দেখা করিতে হইবে। শান্তিরাম খাইতে বসিল। হ্যাঁ গা, পুজো পর্যন্ত থাকবে তো? হ্যাঁ। তা কাপড় জামা ওদের কলকাতা থেকে আনলে না কেন? ওখানে দর বেশি। দর? হ্যাঁ, তা বেশি। হোটেল দেখাশোনা করবে কে এখন? শান্তিরাম কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, হোটেল নেই। নীরদা বিস্ময়ের সুরে বলিল, নেই? তবে অন্য কি? কেন? এই সেদিন তো চিঠিতে লিখলে হোটেলের কাজ চলছে ভালো। শান্তিরাম বলিল, চলছিল তো ভালোই, তারপর কিসে থেকে কি হলো, কেবল দেনা বাড়তে লাগলো, বিক্রি হয়ে গেল দেনান্তায়। সে বালাজোড়াটা আছে তো, এনেছ সঙ্গে? নীরদা এ ধরনের প্রশ্ন করিয়া বড় বিপদে ফেলে। এই ধরনের প্রশ্ন না করিয়া যদি বলিত, সে বালা দুগাছাও খুঁচিয়ে দিয়েছ তো, তাহা হইলে উত্তর দেওয়াটা সহজ হইত, যে বালা খুঁচিয়া গিয়াছে, মিটিয়া গেল। এতখানি আশা ভরা প্রশ্নের উত্তরে তাহাকে এখন না, সংসার করা এত বিপদ জানিলে সে বিবাহ করিত না। বিবাহ সে ইচ্ছা করিয়া করেও নাই। স্বর্গীয় পিতৃদেব বাঁচিয়া থাকিতে পুত্রবধূ মুখ দেখিবার দুর্নিবার আকাঙ্ক্ষায় 19 বছরের ছেলে শান্তিরামের বিবাহ দিয়া যান 12 বছরের বয়সের নীরদার সঙ্গে। এ বালা কোথায় নীরদা? বালা বিক্রি করেই তো হোটেল খুলেছিলাম। নীরদা হঠাৎ নিজের গালে চর মারিতে মারিতে বলিতে লাগিল, ও মা, আমার কি হবে? ও মা গো, আমার কি হবে গো? শান্তিরাম বিরক্ত হইয়া বলিল, আহ, কি ছেলে মানুষে করো, থামো। ছেলেমেয়েরা কাঁদিয়া উঠিল। শান্তিরামের ভাত খাওয়া হইল না। সে ভাত ফেলিয়া উঠিয়া নীরদার হাত ধরিল। স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিয়া গেল। নীরদাকে শান্ত করিতে শান্তিরামের সময় লাগিল। মেয়ে মানুষকে বোঝানো দায়। অনেকক্ষণ পরে নীরদা কিছুটা প্রকৃতস্থ হইল। চোখে মুখে জল দিয়া আসিয়া বলিল, তোমার খাওয়া হলো না, আর দুটি ভাত আছে, বেড়ে নিয়ে আসি? না না, থাক, শোয়া যাক এখন, রাত হয়েছে 12টা কি 1টা। শান্তিরাম স্ত্রীর প্রতি মনে মনে বিরক্ত হইয়াছে। একজোড়া বালা না হয় গিয়াছে, তাই বলিয়া সে খাইতে বসে আছে, আর এমন কুরুক্ষেত্র কাণ্ড! ছি, এর নাম সংসার? একটু সান্ত্বনার কথা নাই, সহানুভূতি নাই। আচ্ছা, সন্ন্যাসী হইয়া গেলে কেমন হয়? অনেকেই তো যায়। সংসার আর ভালো লাগে না। রামকৃষ্ণ পরমহংস ঠিকই বলিয়াছেন, কামিনী কাঞ্চন অসার। তাহাদেরই পাশের গ্রামে বন্দিপুরের মুখুজ্জে বাড়ির বড় ছেলে রাধাকান্ত বহুদিন আগে সন্ন্যাসী হইয়া গিয়াছিল। এখন কি একটা বেশ বড় গোছের নাম লইয়া কাশীতে মঠ করিয়া আছে। বহু শিষ্য সেবক, দুধ ঘি খায়, কোনো কষ্ট নাই। পায়ের উপর মোহর প্রণামী, দিব্যি আছে। আর সংসার করিলে তাহারও দশা এরকমই হইত। ছেলে পিলে লইয়া জড়াইয়া মরিতে হইত একদিন। কামিনী কাঞ্চন সত্যই অসার। নীরদাও স্বামীর উপর বেশ সন্তুষ্ট হইয়া উঠিল না। শুইয়া শুইয়া ভাবিতে লাগিল, বালা জোড়াটা একমাত্র সম্বল ছিল। এই তো সংসারের ছিরি, তাও বাবার দেওয়া বালা। শ্বশুর বাড়ি, তাহা হইলে ভাবনা থাকিত না। এক কুচো এখানকার সোনা কোনোদিন অঙ্গে ওঠা নাই। কি বিবাহই দিয়েছিলেন বাবা, অকর্মণ্য। আসল কথা এই যে অকর্মণ্য স্বামী। কত পুরুষ মানুষ কত কাজ করিয়া পয়সা রোজগার করিতেছে, গরিব অবস্থা হইতে বড় লোক হইতেছে, আর তাহার স্বামী যাহা ঘরে আছে বা ছিল তাহাও ঘুচাইয়া নিশ্চিন্ত হইয়া বাড়ি আসিয়া বসিল। বড় লোক হইতে সে চায় না, কিন্তু এই দুর্বৎসরের বাজারে ছেলেপুলের মুখে অন্ন দিতে হইবে তো। এমন লোকের বিবাহ করা উচিত হয় নাই। বিবাহের শখ আছে, স্ত্রীপুত্র পুষিবার ক্ষমতা নাই। শেষ রাত্রে ভয়ানক বৃষ্টি আসিল। ফুটা ছাদ দিয়া নানা স্থানে জল পড়িতে লাগিল। নীরদা ছেলে মেয়েদের লইয়া সরিয়া বিছানা পাতিল। স্বামীর মশারি ভিজিতেছিল দেখিয়া তাহাকে উঠাইল। শান্তিরাম কাঁচা ঘুম ভাঙিয়া যাওয়াতে উঠিয়া বিছানার উপর বসিয়া বলিল, আহ, কি? মশারি ভিজছে,
ওটো একটু, বৃষ্টি এসেছে বড্ড। নীরদা মশারি খুলিয়া কোণের দিকে লইয়া গিয়া আবার খাটাইতে লাগিল। শান্তিরাম বিরক্ত মুখে বিছানায় বসিয়াছিল। কিরাসিনের টেমির মৃদু আলোয় নীরদার দিকে চাহিয়া দেখিল। নীরদা দেখিতে যেন বুড়ি হইয়া গিয়াছে এরই মধ্যে। বিবাহের পর প্রথম কয়েক বছর কি সুন্দর ছিল দেখিতে, সে রং সে চেহারা কয়েক বছরের মধ্যে যেন ভোজবাজির মতো উড়িয়া গেল। ঠিক তেমন ভালোবাসায় কি এখনো আছে সে আকুলি কুকুলি ভাব, না দেখিলে বাঁচে না ইত্যাদি বহুদিন চলিয়া গিয়াছে। নীরদা মশারি খাটাইতেছে। সামনের কপালখানা মাঠের মতো চওড়া হইয়া গিয়াছে চুল ওঠার দরুন। ময়লা শাড়িখানাতে চেহারা আরো খারাপ দেখাইতেছে, যেন ভদ্রলোকের ঘরের মেয়েই নয়। ফর্সা একখানা কাপড় পরিলে কি হইত? শান্তিরামের মনে স্ত্রীর প্রতি হঠাৎ কেমন অনুকম্পা জাগিল। বেচারি নীরদা, তাহারই দোষে নীরদা অমন হইয়া গিয়াছে। মেয়ে মানুষ অসহায়, যেমন রাখিবে তেমনই থাকিবে। পরাও না শান্তিপুরের ফরাসটাঙ্গা জরিপার শাড়ি, চড়াও মোটর গাড়িতে। এমন চড়িবে যখন, সাজসজ্জাও করিবে তখন, উহার দোষ কি? না, কাল উঠিয়া কোনো একটা চেষ্টা চরিত্র দেখিতে হইবে, হাত পা হারাইলে চলিবে না। নীরদা বলিল, পান দেব? পান খাবে? না, এক গ্লাস জল বরং দাও। তামাকের পাত্রটা কোথায় রেখেছ? টিকিগুলোতে জল না পড়ে। তামাক খাবে নাকি? সাজবো? থাক, তুমি জল দাও, তামাক আমি সাজছি। তামাক টানিতে টানিতে শান্তিরাম বলিল, এখানে আর দেনা কত হয়েছে? তা 15-16 টাকা কেষ্টর দোকানে বাকি পড়েছে। রোজ তাগাদা করে। বলেছিলাম পুজোর সময় বাড়ি এলে একেবারে নিও। 15-16 টাকা? এত ধার জমল কি করে? নীরদা একটু ঝাঁঝের সহিত বলিল, জমবে আর কি করে? 4 মাস যে বাড়িতে উপর হাত করনি, সে কথা মনে আছে? চালাচ্ছে কি করে তবে? তবুও আমার কথায় চাল ধার দেয়, নইলে পাড়ায় ধার দেওয়া দোকান থেকে বন্ধ করে দিয়েছে। এই কথাটিতে শান্তিরামের দুর্ভাবনা আবার বাড়িয়া গেল। একটা টাকা যাহার আছে, একটা মোহর বর্তমানে, তাহার মুদির দোকানে 15-16 টাকা বাকি। নাশোধ করিলে অবশ্যই চলে এবং চলিত, কিন্তু বর্তমানের অসহায় অবস্থায় দোকান হইতে ধারে জিনিসপত্র না লইলে চলিবে না, এবং লইতে গেলেই পূর্বের দেনার কিছু অংশ শোধ করিতে হইবে। নীরদা বলিল, শুয়ে পড়ো এখন, ভেবে আর কি হবে, যা হবার হবে। নীরদার এই কথাটা আবার শান্তিরামের বেশ লাগিল। নীরদার মনে ভালোবাসা আছে। দুঃখ হোক কষ্ট হোক, নীরদার মুখখানা দেখিলে তবুও যেন অনেকটা শান্তি। নীরদা বলিল, ওগো শোনো, তোমাদের গায়ে পশুপতি মুখুজ্জে কে ছিল? পুকুর পাড়ের ওই যে বড় দোতলা বাড়িটা, ও তো আমার বিয়ে হয়ে পর্যন্ত পড়েই আছে ওইভাবে। ওই বাড়ির লোক এসেছে আজ পুকুরের ঘাটে, দেখি গাড়ি করে নামলো একজন ছোকরা, এক 16-17 বছরের মেয়ে, এক বুড়ি বোধহয় ওদের মা। মেয়েটা আই বুড়ো, বেশ দেখতে। ওরা পশ্চিমে থাকতো না? শান্তিরাম বলিল, পশুপতি দাদার বাড়িতে? তা হবে। পশুপতি দাদা তো মারা গিয়েছেন আজ 7-8 বছর। তার ছেলে শুনেছি ইঞ্জিনিয়ার। এতকাল পরে দেশের কথা মনে পড়েছে বোধহয়। লখনৌ না কানপুর কোথায় থাকে। কোনো জন্মে তো আসতে দেখিনি। বাড়ি তো ভাঙাচোরা, থাকবে কি করে ও বাড়িতে? পরদিন সকালে শান্তিরাম বাহিরের ঘরে বসিয়া আছে। এমন সময় 25-26 বছরের একটি সুদর্শন যুবক আসিয়া তাহাকে প্রণাম করিয়া বলিল, কাকা, চিনতে পারেন? শান্তিরাম বুঝিল এটি পশুপতি মুখুজ্জের ছেলে, যাহার কথা রাত্রে হইয়াছিল। বলিল, আরে এসো বাবা, এসো এসো। তোর খুড়িমা বলেছিলেন তোমরা কাল এসেছ। তোমার বাবার সঙ্গে আমার যথেষ্টই। আহা, পুণ্যাত্মা লোক, তোমাদের রেখে স্বর্গে চলে গিয়েছেন। বসো বাবা, বসো। বৌদিও এসেছেন নাকি? না কাকা, মায়ের শরীর ভালো না। সঙ্গে এসেছেন আমার এক সম্পর্কে মাসিমা। আমি কখনো গাঁয়ে আসিনি, কাউকে চিনি নে, সকলের সঙ্গে আলাপ করে বেড়াচ্ছি। দেখুন,
এই বাপ ঠাকুরদার দেশ, অথচ কাউকে চিনিনি। বাড়িটা নষ্ট হয়ে গিয়েছে একেবারে। কাল সারা রাত্রির বিছানায় জল পড়েছে। সঙ্গে আমার বোন আছে, ওকেও নিয়ে এলাম। এবার ম্যাট্রিক দেবে, কলকাতায় মামার বাড়ি থেকে পড়ে। বেশ বেশ, খুব ভালো বাবা, যাবে আসবে বই কি। তোমরা গাঁয়ের রত্ন, না এলে গেলে কি হয়? দেখছো তো গাঁয়ের অবস্থা। এমন সোনাচ্চার ছেলে সব থাকতে আমরা কি কষ্টটা পাচ্ছি দেখো গাঁয়ে থেকে। তোমার নামটি কি বাবা? যুবক বলিল, আগে আমার নাম সুশান্ত, আমার বোনের নাম চিন্ময়ী, চিনু বলে ডাকে। আপনার কাছে যে জন্য এলাম তা বলি। বাবা আমাদের হাতে কিছু টাকা দিয়ে গিয়েছিলেন ঠাকুরদাদার নামে গায়ে একটা পুকুর কেটে প্রতিষ্ঠা করার জন্য। আজ 7 বছর বাবা মারা গিয়েছেন, কিন্তু নানা কারণে আমার গায়ে আসা ঘটেনি। তাই এবার ভাবলুম যাবই, কাজটা সেরে আসি। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে ও তো একেবারে মজা, ভাবছি ওটাকে কাটাবো। পাড়ার লোকের জল খাওয়ার সুবিধা হয় তাহলে। তা ও পুকুরে আপনার অংশ আছে শুনলাম। আমি অন্য সব অংশীদারের কাছে গিয়েছিলাম, তাঁরা সব রাজি হয়েছেন। এখন আপনি যদি... আমি অবশ্য ন্যায্য দাম যা হয় দেব, সকলকেই দেব। শান্তিরাম বলিল, এ আর কি বাবা, খুব ভালো কথা। তোমার খুড়িমার সঙ্গে একবার পরামর্শ করে ও বেলা কি কাল যা হয় বলবো। যুবক চলিয়া গেল। শান্তিরাম স্ত্রীকে ডাকিয়া বলিল, শোনো শোনো, একেবারে অকুল পড়েছি ভাবছিলাম, একটা কুল দেখা গিয়েছে। তারপর পুকুরের ব্যাপারটা বর্ণনা করিয়া বলিল, মজা ইঁদো পুকুর পড়ে আছে শ্যাওলা হয়ে, কখনো কিছু তো হয় না। যা পাও 25 টাকাও দেবে, ভগবান চুটিয়ে দিয়েছেন। ভালোই ভালোই চুকে গেলে 5 পয়সা হরি লুট দিও। দুপুরের পর পশুপতি মুখুজ্জের মেয়েটি শান্তিরামের বাড়ি বেড়াইতে আসিল। নীরদাকে প্রণাম করিয়া বলিল, কাকিমা, আপনার সঙ্গে আলাপ করতে এলাম। নীরদা কাঁথা সেলাই করিতেছিল। তাড়াতাড়ি উঠিয়া মেয়েটিকে চিবুক ছুঁইয়া আদর করিয়া বলিল, এসো মা আমার, এসো এসো। গরিব কাকার বাড়ি, তোমার মা কোথায় বসায়, এই আসনখানাতেই বসো মা। দুজনে ভাবসাব খুব শীঘ্রই হইয়া গেল। মেয়েটি বেশ সুন্দরী, সারা দেহে একটা গতির হিল্লোল, ছিপছিপে গড়ন, মাথায় এক রাশ চুল, একটু নামাইয়া এলানো খোঁপা বাঁধা, সাদাসিধা ধরনের শাড়ি ব্লাউজ পরনে। হাসি ছাড়া যেন কথা কহিতে পারে না মেয়েটি। নীরদা বলিল, তোমার দাদা এসেছিল ও বেলা তোমার কাকার সঙ্গে দেখা করতে। শুনলাম বড় ভালো ছেলেটি। তুমি স্কুলে পড়ো শুনলাম, কি পড়ো? ক্লাস 10-এ পড়ি কাকিমা, এবার ম্যাট্রিক দেব। তোমার মা এলেন না কেন? কখনো দেখিনি তাকে। তাঁর শরীর ভালো না, বিছানা থেকে উঠলে মাথা ঘোরে, কোথাও বেরুতে পারেন না। আহা, তাঁর দেখাশোনা কে করে? তোমার দাদার বিয়ে হয়েছে? না, দাদা বিয়ে করবে না এখন, দেশ সেবা করবে। যারা লেখাপড়া জানে না তাদের লেখাপড়া শেখাবে, এইসব দিকে মন। দেশের কাজ করব বলে পাগল, অন্য ধরনের মানুষ দাদা। দাদার কথা বলিবার সময় মেয়েটির চোখের দৃষ্টি স্নেহ ও শ্রদ্ধায় নম্র হইয়া উঠিল। ক্ষণে ক্ষণে ইহার মুখে চেহারা যেন বদলাইয়া যাইতেছে, ভারী জীবন্ত চোখ মুখ। এসব পাড়াগাঁয়ে নীরদা কখনো এমন মেয়ে দেখে নাই। অনেকক্ষণ বসিয়া এ গল্প ও গল্প করিবার পরে মেয়েতে উঠিতে চাইলে নীরদা বলিল, চিনুমা, গরিব কাকিমার বাড়ি এসেছ, যদি কিছু না খেয়ে তো যেতে পারবে না, তুমি বসো, আমি একটু হালুয়া করে আনি। চিনু বলিল, মুড়ি নেই কাকিমা? মুড়ি খেতে বড় ভালোবাসি। নীরদা তাড়াতাড়ি মুড়ি মাখিয়ে আনিয়া দিয়া বলিল, তুমি কি মুড়ি খেতে পারবে মা? সেই জন্যই দিতে ভরসা করিনি, আমি নিজে মুড়ি ভাজি। সঙ্গে সঙ্গে তাহার মনে হইল মুড়ির ধান পুরাইয়াছে, অথচ কিনিবার পয়সা নাই। আর 2 দিন পরে চিনু আসিলে তাকে মুড়ি দিবার সামর্থ্য পর্যন্ত থাকিত না। মান সম্ভ্রম কি করিয়া বজায় থাকে যে সংসারে, পুরুষ মানুষ অমন অকর্মণ্য। চিনু সেদিন গেল, কিন্তু পরদিন সকালে আবার আসিয়া প্রায় ঘন্টা 2 নীরদার সঙ্গে কাটাইয়া গেল। ভারী অমায়িক মেয়ে। এতদিন সংসারে যত তরকারি সব বটি পাতিয়া বসিয়া বসিয়া কুটিয়া দিতে লাগিল।
নীরতার কোনো বারণ শুনিল না। পাড়ার অন্য সকলের বাড়িতে চিনু তত যায় না যত এখানে সে আসে। নীরতাকে তাহার কি যে ভালো লাগিল সেই জানে। দিনে অন্তত 2 বার তার এখানে আসা চাই। নীরতারও তাহাকে বেশ ভালো লাগে। দিন 10-12 পরে একদিন শান্তিরাম স্ত্রীকে বলিল, শুনেছ, আমার অংশের দাম ধার্য হয়েছে 32 টাকা। আশা করিনি এত হবে, তাই সবাই যে দর নিয়েছে আমিও তাই নিলাম। নীরতা অবাক হইয়া বলিল, সে কি গো, ওই এক মজা ডোপা 32 টাকা করে অংশ হলে 6 অংশের জন্য সুশান্তকে 200 টাকা দিতে হবে? তা হবে বই কি, ঠাকুর দাদার নামে পুকুর প্রতিষ্ঠা করবার গরজ আছে, টাকা খরচ করবে না? নীরতা গম্ভীর মুখে বলিল, একটা কথা বলি শোনো, তুমি ও টাকা নিতে পারবে না, ছেড়ে দাও অমনি। শান্তিরাম অবাক হইয়া বলিল, এমনি ছেড়ে দেব? কেন, বেশ তো তুমি। নীরতা বলিল, চিনু আমাকে বড় ভালোবাসে, এখানে ছাড়া সে কোথাও যায় না, আসে না। 2টি চাল ভাজা দিই, তাই হাসি মুখে বসে বসে খায়। মেয়ের মতো মায়া হয়েছে ওর উপর। ওদের কাছ থেকে তুমি ডোবা বেচে টাকা নিতে পারবে না, আর যে টাকা ন্যায্য নয় তা কখনো নিতে পারবে না তুমি। তা চলবে কি করে শুনি? এ টাকা ছাড়লে কিসে থেকে কি হবে? তা যাই হোক, ওরা বড় মানুষ বটে, কিন্তু গায়ে সবাই ওদের ঠকিয়ে নিচ্ছে ছেলে মানুষ পেয়ে। তা বলে তুমি তা নিতে পারবে না। এতে আমাদের ভাগ্যে যা আছে, তুমি নিলে আমি অনস্ত বাঁধাবো বলে দিচ্ছি। স্ত্রীকে শান্তিরাম ভয় করিত, কাজেই যখন অন্য শরিকেরা ডোবার অংশের দাম করায় গন্ডায় বুঝিয়া পাইল, শান্তিরাম কিছুতেই টাকা লইল না। সুশান্তকে বলিল, পশুপতি দাদার ইচ্ছেতে তার বাবার নামে পুকুর হবে, আমি তাতে টাকা নিতে পারবো না। আমি লিখে দিচ্ছি আমার অংশ, এই অনুরোধ করো না বাবা। রাক্ষসী স্ত্রীকে বলিল, কথাই বলে স্ত্রী বুদ্ধি, তুমি টাকা নিতে দিলে না, এখন করো উপোস। 32 টাকায় 2টি মাস ভাবতে হতো না। এখন আমি কোথা থেকে যে কি করি, এই পুজো আসছে সামনে, অন্তত ওদের কাপড় কিনে দিতে পারতাম তো। নীরতা বলিল, ফাঁকি দিয়ে টাকা আদায় করে সে টাকায় আমার ছেলে মেয়ের কাপড় কিনতে হবে না, ওরা কাপড়ই বা না হয় পরবে না। যেমন চিমু তেমনই ওর দাদা, ওরা ছেলে মানুষ, ওদের কাছ থেকে দম দিয়ে অন্যায্য টাকা আদায় করে কদিন খাবে? বেশ করেছ, ছেড়ে দিয়েছ। টাকাটা হাতছাড়া হওয়াতে শান্তিরাম দুঃখিত হইল বটে, কিন্তু স্ত্রীর এই নতুন মূর্তি তার কাছে লাগিল ভালো। সোনার বালার শোকে স্ত্রীর যে মূর্তি দেখিয়াছিল, ইহা তাহার বিপরীত। নীরদা না, বেশ লোক, এই জিনিস সে আবার নীরদার মধ্যেই আছে। বলিল, শোনো, ও পাড়ার মহেশ দাদা তো এক শরিক, আমায় ডেকে পরশু বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমরা নাকি 32 টাকা করে অংশ ধার্য করেছ, আমি আমার অংশ 50 টাকার কমে দেব না। ওদের গরজ পড়েছে বড় লোক, যা চাইবো তাই দিতেই হবে। ও খাস ব্রহ্মোত্তর, ছাড়বো কেন অত সহজে? সত্যি যা বলেছ, সুশান্তকে ভালো মানুষ পেয়ে ওরা দম দিয়ে বেশি টাকা আদায় করছে। করে থাকে করেছে, যার ধর্ম তার কাছে। ও টাকা কদিন খেতে, ও কথা বাদ দাও। পুকুর কাটিয়ে দেবে ওরা, এক গাদা টাকা খরচ করে, কিন্তু জল খাবে পাড়ার 5 জনই তো। ওরা সেই পশ্চিম থেকে কিছু পুকুরে জল খেতে আসছে না, আমাদের সুবিধের জন্যই ওরা করে দিচ্ছে। চিনু বলেছিল, ওর দাদা পরের কাজে দেশের কাজে বড় মন দিয়েছে, বেশ ছেলেটি। পূজার দিন কয়েক বাকি। সুশান্ত সন্ধ্যার সময় শান্তিরামের বাড়ি আসিল। বলিল, কাকা, আমরা কাল চলে যাচ্ছি পশ্চিমে, আমার ছুটি ফুরিয়ে এসেছে, আপনার উপর একটা ভার দিয়ে যেতে চাই। পুকুর কাটানোর ভারটা আপনি নিন, গায়ের মধ্যে আপনি অনেস্ট লোক দেখলুম। চিনুর মুখে আপনাদের সব কথা আমি শুনেছি। একটা প্রস্তাব আছে আমার, যদি কিছু মনে না করেন তবে বলি। আমি ওই পুকুর কাটানোর আর আমাদের জমি জমা বাড়ি ঘর এখানে যা আছে তা দেখাশোনা করবার জন্য মাসে আপনাকে 15 টাকা দেব। পুকুর কাটানো হয়ে গেলে আমাদের বাড়িটা মেরামত করবার ভারও আপনার উপরে থাকবে।
আমি টাকা পাঠিয়ে দিয়ে খালাস হব। মাঘ মাসের দিকে মাকে নিয়ে এসে পুকুর প্রতিষ্ঠা করে যাব। বলুন কাকা, এতে আপনি রাজি আছেন? রাজি না হলে ছাড়ছে নে, গাঁয়ে আর লোক নেই। আর আমাদের যাওয়ার আগে আপনার 2 মাসের টাকা দিয়ে যাব, কেননা পুজো আসছে, খরচপত্র আছে তো। পুকুর কাটা তরুণও আপাতত 100 টাকা আপনার হাতে দিয়ে যেতে চাই। আপনাকে সকলে গায়ে বলে হোটেলওয়ালা বামুন, কিন্তু দেখছি আপনিই খাঁটি লোক। শান্তিরামের মাথা ঘুরিয়া গেল। ছোকরা আরো সবচেয়ে কি বলিয়া গেল, শান্তিরামের মাথার মধ্যে কিছু ঢুকিল না। সুশান্ত চলিয়া গেলে তাড়াতাড়ি বাড়ির ভিতর গিয়া স্ত্রীকে ডাকিয়া বলিল, ওগো, কোথায় গেলে? শুনছ? শোনো শোনো। নীরদা সব শুনিয়া হাসি মুখে বলিল, স্ত্রী বুদ্ধি বলছিলে যে, আমার বুদ্ধি নিয়ে চলো একটু।